হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধানে বেশ কয়েকটি ক্লাস তোমাদের হয়ে গেছে 2026-এর এসএসসি জিডিকে লক্ষ্য করে। তো তোমরা সিলেবাসও চেয়েছিলে, আমি খুব তাড়াতাড়ি একটা সিলেবাসের ভিডিও নিয়ে আসবো, যেখানে কিনা তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ কী আছে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসছে, সেটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি বলে দেবো। তো আজকের ক্লাসে আমরা কিন্তু ভারত ও তার ভূখণ্ড নিয়ে আলোচনা করব। এই ক্লাসে তোমরা দেখতে পারবে যে এমসিকিউগুলো আমরা আলোচনা করব, প্রত্যেকটাই ডেসক্রিপটিভভাবে আলোচনা করা আছে। এই প্রশ্নগুলো এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এসে থাকে। তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তো চলো ক্লাসটি শুরু করি। তো দেখো, ভারত ও তার ভূখণ্ড, প্রথম প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এখানে যে প্রশ্নটা আছে তার মধ্যে জানতে চাওয়া হয়েছে যে নিচের যে কোনটি সেটা কেন্দ্রশাসিত অঞ্চল নয়। অপশন এতে দেখো রয়েছে গোয়া, বিতে রয়েছে লাক্ষাদ্বীপ, সিতে রয়েছে দাদরা এবং নগর হাভেলি, আর ডিতে রয়েছে চণ্ডীগড়। তাহলে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ গোয়া। গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল নয়। দেখো এর জন্য এই যে প্রশ্ন তোমরা দেখতেই পারো, এখানে দেখবা 20 নম্বর পর্যন্ত সিরিয়াল নাম্বারে কোশ্চেন রয়েছে, কিন্তু 20টার জন্য আমি বললাম এই 20টা থেকে তোমরা আরো 40টা প্লাস তোমরা এখান থেকে অ্যান্সার পাবে। কারণ দেখো এখানে এক্সট্রা পয়েন্ট প্রত্যেকটার সঙ্গেই কিন্তু আছে। দেখো 1961 সালে ভারত সরকার এটিকে ভারতের অংশ করে নেয়। কাকে? গোয়াকে। 1987 সালে কোঙ্কণি ভাষা আন্দোলনের পর গোয়াকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। গোয়াকে ভারতের 25তম রাজ্যে পরিণত করা হয়। 25তম রাজ্য তাহলে কোনটা? গোয়া। তাহলে অবশ্যই সেটাকে ভালো করে মনে রাখবে এই এক্সট্রা পয়েন্টগুলো। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো। এমনকি তোমরা যদি চাও পিডিএফ লাগবে তাহলে পিডিএফ লিখে কমেন্ট করবে, আর সেটাতে অবশ্যই 10 জনের বেশি কমেন্ট করতে হবে, তাহলে আমি এটার পিডিএফ কিন্তু দিয়ে দেব। দেখো নেক্সট প্রশ্ন, কখন মাদ্রাজ রাজ্যের আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর নামকরণ করা হয়, বা কবে মাদ্রাজ রাজ্যের আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর নামকরণ করা হয়? ঠিক আছে, অ্যাকচুয়ালি বলতে পারো কি বলতো, এই মাদ্রাজ রাজ্যটার নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয় কবে বা কত সালে? অপশনে 14ই জানুয়ারি 1969 সালে, বিতে রয়েছে 4ঠা ডিসেম্বর 1969 সালে, সিতে রয়েছে 27শে জানুয়ারি 1969 সালে, আর অপশন ডি 16ই আগস্ট 1969 সালে। তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে? দেখো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশনে 14ই জানুয়ারি 1969 সালে এই মাদ্রাজ রাজ্যের আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু কিন্তু নামকরণ হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো, ভাষাগত ভিত্তিতে প্রতিষ্ঠিত রাজ্য পুনর্গঠন আইনের ফলস্বরূপ 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা কি? দেখো ভাষাগত ভিত্তিতে করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তীকালে মাদ্রাজ শহরটির নামকরণ করা হয়েছিল চেন্নাই। পরবর্তীকালে আবার কিন্তু এই মাদ্রাজের নামকরণ কি করা হয়েছে? চেন্নাই। শহরটির নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে। নেক্সট দেখো, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রাজ্যটিকে কি বোঝায়? এবার জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল এটি রাজ্যটিকে কি বুঝিয়েছে? অপশন এ একটি পৃথক বিচার বিভাগ, বিতে রয়েছে একটি পৃথক সংবিধান, সিতে রয়েছে একটি পৃথক প্রতিরক্ষা বাহিনী, আর ডিতে রয়েছে উপরের সবগুলো ঠিক বা সবগুলোই। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? দেখো অপশন বি একটি পৃথক সংবিধান, যেটা কিনা জম্মু ও কাশ্মীরে কিন্তু চলেছিল, তাই তো 370 ধারা। 31শে অক্টোবর 2019-এর পর জম্মু ও কাশ্মীরের আলাদা কোনো সংবিধান নেই। এবার এই যে 31শে অক্টোবর যে 2019, সেই 2019-এর পর কিন্তু জম্মু ও কাশ্মীরের যে আলাদা কোনো সংবিধান নেই সেটাকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু আগে কিন্তু এই জম্মু ও কাশ্মীরের জন্য একটি পৃথক সংবিধান ছিল, যেটা কিনা আর্টিকেল 370-তে বলা রয়েছে। পরের প্রশ্ন দেখো, ছত্তিশগড় রাজ্যটি 2000 সালের 1 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। তাহলে কি এটা একটা ওয়ান লাইনার বলতে পারো? এটা ওয়ান লাইনার একটা, যে ছত্তিশগড় রাজ্যটি 2000 সালের 1 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে ছত্তিশগড় রাজ্যটি কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই তোমরা অ্যান্সার পেয়ে গেলে। ছত্তিশগড় রাজ্যটি 2000 সালে 1 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এরপরে কি জানতে চাওয়া হয়েছে? কোন রাজ্য থেকে আলাদা করে এই রাজ্য তৈরি করা হয়েছে? অর্থাৎ এই ছত্তিশগড় রাজ্যটি কোন রাজ্য থেকে আলাদা করে এটিকে তৈরি করা হয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, বি উড়িষ্যা, সি উত্তরপ্রদেশ, ডি বিহার। তাহলে এটা ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ।
2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চল স্থিত 16টি ছত্তিশগড়ি ভাষী জেলা নিয়ে এই রাজ্য স্থাপন করা হয়। রায়পুর এই রাজ্যের রাজধানী, তাই তো? রায়পুর তাহলে ছত্তিশগড়ের রাজধানী, তাহলে মেইনলি এটা কোথাকার ছিল? মধ্যপ্রদেশে, যার মধ্যে থেকে এটাকে আলাদা করা হয়। এর মধ্যে থেকে কতগুলি? 16টি ছত্তিশগড় ভাষী জেলা, যারা ছত্তিশগড়ের ভাষা যারা বলতো 16টি জেলা, তাদেরকে নিয়ে আলাদা করা হয়েছিল, ঠিক আছে? রাজধানী তাহলে রায়পুর। নেক্সট প্রশ্ন, সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় কত সালে? অর্থাৎ সিকিম কিন্তু প্রথম শুরু থেকেই পূর্ণাঙ্গ রাজ্য ছিল না। কত সালে সিকিম তাহলে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? অপশন এ 1985 সালে, বি 1975 সালে, সি 1965 সালে, নাকি অপশন ডি 1875 সালে? তাহলে কত সালে? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 1975 সালে কিন্তু সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। এবার দেখো এক্সট্রা পয়েন্টে কি বলা রয়েছে। লেদুম দর্জির নেতৃত্বে সিকিমের নতুন সংসদ সিকিমকে একটি ভারতীয় প্রদেশ বা রাজ্য হওয়ার জন্য একটি বিল প্রস্তাব করে, যা তাৎক্ষণিকভাবে ভারত সরকার কর্তৃক গৃহীত হয়। এর ধারাবাহিকতায় 1975 সালের 1 মে সিকিম ভারত প্রজাতন্ত্রের 22তম রাজ্য পরিণত হয় এবং সিকিমের রাজতন্ত্র বিলুপ্ত হয় ও প্রজাতন্ত্রের গুরুত্ব বা শুরু হয়। তাহলে সিকিমে একটা সময় কি রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্র বিলুপ্ত হয়, তারপর সেখানে কি প্রজাতন্ত্রের শুরু হয়ে যায়, এই 22তম রাজ্যের পরিণত হয়ে থাকে সিকিম। তাহলে 1975 সালে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় সিকিম। নেক্সট প্রশ্ন, আসাম স্বীকৃতি আইন 1969 নিচের কোন রাজ্য বা রাষ্ট্র তৈরি করেছে? শুধুমাত্র মেঘালয়, অপশন বি মেঘালয় ও মিজোরামকে তৈরি করেছে, অপশন সি শুধুমাত্র মিজোরাম, নাকি অপশন ডি মণিপুর, ত্রিপুরা এবং নাগাল্যান্ড সবগুলোকেই তৈরি করেছে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ শুধুমাত্র মেঘালয়। 1972 সালের 21শে জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল, ঠিক আছে? 1972 সালে, ঠিক আছে, 21শে জানুয়ারি। যদি প্রশ্ন আসে যে মেঘালয় রাজ্যটি কবে স্থাপিত হয়, তাহলে অ্যান্সার হবে 1972 সালে 21শে জানুয়ারি। মেঘালয় রাজ্যটি কোন রাজ্য থেকে তৈরি হয়েছে? তাহলে কি অবশ্যই আসাম রাজ্য থেকে হয়েছে, ঠিক আছে? এগুলো মনে রাখবে, প্রত্যেকটাতে বলেছিলাম আমি যে 2টা থেকে 3টা এক্সট্রা প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন, উত্তরাখণ্ড রাজ্যের জন্ম হয় কত সালে? বা দেখো দেওয়া রয়েছে নভেম্বর 1 অর্থাৎ 1 নভেম্বর 2000 সালে, 9 নভেম্বর 2000 সালে, 10ই নভেম্বর 2001 সালে, নাকি 1 জানুয়ারি 2008 সালে? তাহলে উত্তরাখণ্ড রাজ্যের জন্ম হয় কত সালে? দেখো এটার তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 9 নভেম্বর 2000 সালে কিন্তু এই উত্তরাখণ্ড রাজ্যের জন্ম হয়। দেখো 1998 সালের 24শে অক্টোবর উত্তরপ্রদেশের বিধানসভায় উত্তরপ্রদেশ পুনর্গঠন বিল পাস হলে নতুন রাজ্য গঠনের প্রক্রিয়া শুরু হয়। তাহলে অ্যাকচুয়ালি এটা 1998 সালে এটা প্রক্রিয়া শুরু হয়েছিল 24শে অক্টোবর, যেই সময় উত্তরপ্রদেশের বিধানসভায় উত্তরপ্রদেশের যে পুনর্গঠন বিল সেটা পাস হয়েছিল, তারপরের থেকে এই প্রসেসটা শুরু হয়েছিল। 2 বছর পর ভারতীয় সংসদে উত্তরপ্রদেশ পুনর্গঠন আইন 2000 পাস হয়। এরপর 2000 সালে 9 নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রে 27তম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড রাজ্যের জন্ম হয়। 27তম রাজ্য কিন্তু কে ছিল? এই উত্তরাখণ্ডের জন্ম হয়ে থাকে। কত সালে? 2000 সালে 9 নভেম্বর। এখানে কিছু কনফিউশন থাকতে পারে যে উত্তরাখণ্ড রাজ্যের জন্য বিল পাস হয় কবে বা প্রসেস কবে শুরু হয়। প্রসেস কিন্তু শুরু হয়েছিল 1998 সালের 24শে অক্টোবর, কিন্তু রাজ্যটা তৈরি হয়েছিল 2000 সালের 9 নভেম্বর। এই দুইটা ডেট, এই যে দুইটা ডেট আছে, এই দুইটা ডেট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেই সময় এটা স্থাপিত হয়েছিল অর্থাৎ 2000 সালে 9 নভেম্বর, আর এই যে বিলটা পাস হয়েছিল 1998 সালে 24শে অক্টোবর, ঠিক আছে? এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, কনফিউশনই। নেক্সট দেখো, দীর্ঘ টানা আন্দোলনের পর ভাষাগত ভিত্তিতে তৈরি হওয়া প্রথম ভারতীয় রাজ্য কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে দিয়ে থাকে এটা, ঠিক আছে? অনেক পরীক্ষাতে আজ পর্যন্ত এসছে, তোমরা দরকার স্ক্রিনশট নিয়ে গুগল সার্চ করে দেখতে পারো। অপশনে অন্ধ্রপ্রদেশ, বিতে রয়েছে আসাম, সিতে রয়েছে তামিলনাড়ু, ডিতে রয়েছে কর্ণাটক। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কিন্তু
দীর্ঘ টানা আন্দোলনের পর ভাষাগত ভিত্তিতে তৈরি করা প্রথম ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যটিকে 1953 সালের ভাষার ভিত্তিতে তৈরি করা হয়েছিল। তেলুগু এই রাজ্যের সরকারি ভাষা, ঠিক আছে, তেলুগু তাহলে এই রাজ্যের সরকারি ভাষা। 1953 সালে এই রাজ্যটিকে তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সেভেন সিস্টার্স এর সদস্য? সেভেন সিস্টার্স, অপশন এ পশ্চিমবঙ্গ, বি ত্রিপুরা, সি উড়িষ্যা, ডি বিহার। তাহলে সেভেন সিস্টারের সদস্য কোন রাজ্যটি? যে কোনো একটি হবে, তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ত্রিপুরা। এটি 7টি রাজ্য নিয়ে গঠিত। কোনটা? এই যে সেভেন সিস্টার্স কথাটা যেটা আছে, এটা কিন্তু 7টি রাজ্য নিয়ে গঠিত। তার মধ্যে কে আছে? অরুণাচল প্রদেশ, এটা 1 নাম্বার, আসাম 2 নাম্বার, মণিপুর 3 নাম্বার, মেঘালয় এটা 4 নাম্বার, এরপর মিজোরাম 5 নাম্বার, নাগাল্যান্ড 6 নাম্বার এবং ত্রিপুরা 7 নাম্বার। এই গেল 7টা সেভেন সিস্টার। 7টা রাজ্য একসঙ্গে আসার জন্য এদেরকে সেভেন সিস্টার বলা হয়। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সাধারণত সেভেন সিস্টার নামে পরিচিত, তাই তো। এবং ভাই রাজ্যকে, ব্রাদার স্টেট কে? ব্রাদার স্টেট হলো সিকিম, এটা হলো ব্রাদার স্টেট। ব্রাদার স্টেট কে? সিকিম। এই 7 জন বোন 1 জন ভাই, সিকিম, ঠিক আছে। সেভেন সিস্টার আর ব্রাদার স্টেট তাহলে সিকিম, মনে রাখবে এটা সেভেন সিস্টার। এখানে অপশনে ত্রিপুরা না থেকে অরুণাচল থাকতে পারতো, বা প্রশ্নটা উল্টিয়েও তো আসতে পারতো যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সেভেন সিস্টার্সের সদস্য? এটা না থাকলে সদস্য নয়, এরকম করে থাকলো, দেখা গেল থাকলো আসাম, মণিপুর, এখানে অপশন এতে আসাম থাকলো, বিতে মণিপুর থাকলো, সিতে মিজোরাম থাকলো, ডিতে দেখা গেল থাকলো হলো তোমার, ডিতে দেখা গেল বিহার থাকলো। তাহলে কি অ্যান্সার তখন বিহার হয়ে যাবে, কারণ কি সে তো সদস্য নয়, তাই না? উল্টায় আসতে পারে প্রশ্নগুলো। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি 1987 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের মর্যাদা লাভ করে? অপশন এ পন্ডিচেরি, বি দমন ও দিউ, সি গোয়া, ডি অরুণাচল প্রদেশ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ। দেখো 1912 সালের অঞ্চলটি আসামের একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার টেরিটরি বা ট্র্যাক্ট, ঠিক আছে, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, সংক্ষেপে NEFT। 1954 সালে এটির নাম বদলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা NEFA রাখা হয়, ঠিক আছে, NEFA। আগে NEFA এর নাম ছিল, NEFA এর নাম ছিল NEFT, তারপর NEFT-টা হয়ে গেছে NEFA, ঠিক আছে। অরুণাচল প্রদেশ তাহলে 1912। নেক্সট দেখো, ভারতের সংবিধানের 370 দ্বারা প্রযোজ্য নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য? অপশন এতে রয়েছে মহারাষ্ট্র, বি জম্মু ও কাশ্মীর, সি কর্ণাটক, ডি বিহার। তাহলে এটা ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? এটা ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জম্মু ও কাশ্মীর, ঠিক আছে। 17 নভেম্বর 1952 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত একটি রাজ্য হিসাবে ভারত দ্বারা শাসিত হয়েছিল এবং 370 দ্বারা অনুচ্ছেদ এটিকে একটি পৃথক সংবিধান, একটি রাজ্য, পতাকা এবং অভ্যন্তরীণ সাহিত্য শাসনের ক্ষমতা প্রদান করেছে প্রশাসন। তারপর যখন 370 দ্বারা তুলে নেওয়া হয়, তারপর সেটা কিন্তু পুরোপুরি আবার ভারতীয় সংবিধানের আদব কায়দা রীতিনীতি অনুযায়ী চলতে থাকে, ঠিক আছে। মনে রাখবে এক্সট্রা পয়েন্টগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এক্সট্রা পয়েন্ট। নেক্সট দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? এক্ষুনি বলা হলো, তাই না? এই যে প্রশ্ন সেটা, এই যে সেই নেফা, তাই তো। নেফা না, এটা না, এটা না, এটা না, এটার পরেরটা, এইটা, এই যে নেফার প্রশ্নটা দেখো, তারপরেই চলে আসছে পরের প্রশ্নটা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? অপশন এ নাগাল্যান্ড, বি মণিপুর, সি আসাম, ডি অরুণাচল প্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ। 1912 সালের অঞ্চলটি আসামের একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র্যাক্ট বা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, সংক্ষেপে NEFT। 1954 সাল থেকে এটির নাম বদলে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি রাখা হয়, যেটা নেফা, তার কার নাম? অরুণাচল প্রদেশের নাম। নেক্সট প্রশ্ন,
কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উল্লেখ করা হয়েছে অপশন এ প্রথম তফসিলে, বি দ্বিতীয় তফসিলে, সি তৃতীয় তফসিলে, ডি চতুর্থ তফসিলে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ প্রথম তফসিলে। ঠিক আছে, প্রথম তফসিলে তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উল্লেখ করা রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে, অর্থাৎ রাষ্ট্রপতি। এই কারণে এগুলিকে ফেডারাল শাসিত অঞ্চলও বলা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ও দায়িত্ব ভারতের সংবিধানে ব্যাখ্যা করা হয়েছে। ক্ষমতা আর দায়িত্বের কথা ভারতের সংবিধানে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নাম ও ভূখণ্ড সংজ্ঞায়িত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম এবং ভূখণ্ড এই দুটাকেই কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। অপশন এতে রয়েছে প্রথম অনুচ্ছেদ, বি দ্বিতীয় অনুচ্ছেদ, সি তৃতীয় অনুচ্ছেদ, ডি চতুর্থ অনুচ্ছেদ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ প্রথম অনুচ্ছেদ, তাই তো, ফার্স্ট। ভারতীয় সংবিধানে 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকরী হয়েছিল, তাই তো। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এটাও একটা এক্সট্রা পয়েন্ট তোমাদের কাছে দেওয়া থাকলো, যাতে তোমরা এই প্রশ্নের সঙ্গে সঙ্গে এখান থেকে তোমরা 3টা পয়েন্ট যাতে তোমরা পেয়ে যাও, এই জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, একটি কেন্দ্রশাসিত অঞ্চল কার দ্বারা শাসিত হয়? অপশন এ ভূখণ্ডের গভর্নর, বি ভারতের রাষ্ট্রপতি সরাসরি, অপশন সি ভারতের রাষ্ট্রপতি তার দ্বারা নিযুক্ত একজন প্রশাসকের মাধ্যমে, যাকে কি বলা হয় লেফটেন্যান্ট গভর্নর নামে পরিচিত, এমনকি অপশন ডি অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ। তাহলে একটি কেন্দ্রশাসিত অঞ্চল কার দ্বারা শাসিত হয়ে থাকে? তোমরা অপশন পেয়ে গেলে, বলার চেষ্টা করো কমেন্টে। এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতের রাষ্ট্রপতি তার দ্বারা নিযুক্ত একজন প্রশাসকের মাধ্যমে। অবশ্যই রাষ্ট্রপতি শাসন করে থাকে, কিন্তু সে নিয়োগ করে থাকে, যাই কি বলা হয় লেফটেন্যান্ট গভর্নর নামে কিন্তু সে পরিচিত থাকে। তার পদটার নাম লেফটেন্যান্ট গভর্নর, যেটা কিনা একটা রাজ্যের ক্ষেত্রে সেটা মুখ্যমন্ত্রী হয়ে থাকে, তেমনি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে সেটা লেফটেন্যান্ট হয়ে থাকে। দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার একটি উপরাষ্ট্রীয় প্রশাসনিক বিভাগ। এরপর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিজস্ব নির্বাচিত সরকারের ব্যবস্থা নেই। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আংশিক বা সম্পূর্ণরূপে ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা শাসিত হয়। এরপর দেখো রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ফেডারেল অঞ্চলগুলি হয়। এরপরে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইন শৃঙ্খলা কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে। পুরোটাই বলতে পারো কেন্দ্রীয় সরকার দ্বারা তত্ত্বাবধান করা হয় এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে। নেক্সট প্রশ্ন, 26শে জানুয়ারি 1957 নিচের কোনটির জন্য পরিচিত? দ্বিতীয় সংসদীয় মেয়াদ শুরু হয়, অপশন বি দ্বিতীয় সাধারণ নির্বাচন হয়, অপশন সি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শুরু হয়েছে, অপশন ডি জম্মু ও কাশ্মীরের সংবিধান কার্যকরী হয়েছে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি জম্মু ও কাশ্মীরের সংবিধান কার্যকরী হয়েছে। জম্মু ও কাশ্মীরের সংবিধান ছিল আইনি সংবিধান, যা ভারতের জম্মু ও কাশ্মীরের কিন্তু রাজ্য সরকার কাঠামো প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, সংবিধানটি 17ই নভেম্বর 1956 গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1957 কিন্তু কার্যকর হয়েছিল। ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবে, জম্মু কাশ্মীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে পারো এগুলো। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান ভারতকে কি হিসাবে বর্ণনা করে? অর্থাৎ ভারতের সংবিধানটা কি রকম? অপশন এ আংশিকভাবে একক এবং আংশিকভাবে ফেডারাল, বিতে রয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একটি ফেডারেশন, সিতে কোয়াসি ফেডারাল, ডিতে রয়েছে রাজ্যগুলি ইউনিয়ন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজ্যগুলি ইউনিয়ন। অর্থাৎ এই রাজ্যগুলো চাইলে ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না। এরা কিন্তু ইউনিয়ন অর্থাৎ একভাবে জোটবদ্ধ অবস্থাতেই থাকবে। ভারতের সংবিধান ভারতের রাজ্যগুলি ইউনিয়ন হিসেবে বর্ণনা করায়। এটা স্পষ্ট যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 1 ভারতকে রাজ্যগুলি একটি ইউনিয়ন হিসেবে বর্ণনা করে, অর্থাৎ কোনো রাজ্য চাইলে একটা আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না, কিন্তু রাজ্যগুলোর যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার দরুন সেই রাজ্যগুলোকে আবার ভেঙে নতুন রাজ্য তৈরি করা যেতেই পারে। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বশেষ গঠিত হয়েছিল? অপশন এ অন্ধ্রপ্রদেশ, বি গুজরাট, সি কর্ণাটক, ডি পাঞ্জাব। তাহলে কোনটি সর্বশেষ গঠিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে অপশন সি কর্ণাটক। রাজ্য পুনর্গঠন আইন 1956 সালের 1 নভেম্বর অনুযায়ী কর্ণাটক রাজ্যটি মহীশূর রাজ্য নামে গঠিত হয়।
1973 সালে এর নামকরণ করা হয় কর্ণাটক। এবার এই প্রশ্নটা যে অপশনগুলো চেঞ্জ হয় তাহলে কিন্তু অ্যান্সার আলাদাও হতে পারে। তেলেঙ্গানা থাকতে পারে শেষ, এমনি তেলেঙ্গানা থাকতো তাহলে অবশ্যই তেলেঙ্গানা হতো। ঠিক আছে, তো এইখানে যে কটা অপশন আছে এই কটা অপশনের মধ্যে কিন্তু অ্যান্সার কর্ণাটক। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন, নিচের কোন আইনটি সর্বপ্রথম? রাজস্থান ও মধ্যপ্রদেশ অঞ্চল স্থানান্তর আইন, বিতে রয়েছে বিহার পুনর্গঠন আইন, সিতে রয়েছে উত্তরপ্রদেশ পুনর্গঠন আইন, আর ডিতে রয়েছে মধ্যপ্রদেশ পুনর্গঠন আইন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, বিহার পুনর্গঠন আইন। বিহার পুনর্গঠন আইন 2000 হলো সেই আইন যার ফলে বিহার থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল। এই আইনটি ভারতের সংসদ 2000 সালে কিন্তু পাশ করেছিল। ভারতের সংসদ তাহলে এটি 2000 সালে পাশ করেছিল। নেক্সট প্রশ্ন, ও আজকে শেষ প্রশ্ন এটি, রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে বা একটি নতুন রাজ্য তৈরির ক্ষেত্রে ভারতের সংবিধানকে সংসদ দ্বারা সংশোধন করতে হবে। কি করতে হবে? এতে রয়েছে অনুচ্ছেদ 107 এবং 108 অধীন প্রয়োজনীয় সরল সংখ্যাগরিষ্ঠতা, বিতে রয়েছে 368 অনুচ্ছেদের অধীনে উভয় কক্ষের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা, সিতে রয়েছে 368 অনুচ্ছেদের অধীনে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, আর ডিতে রয়েছে সংবিধানের 3 নং অনুচ্ছেদের অধীনে সংশ্লিষ্ট রাজ্যের মতামত প্রাপ্তির পর বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, অনুচ্ছেদ 107 এবং 108 অধীনে প্রয়োজনীয় সরল সংখ্যাগরিষ্ঠতা। এবার এক্সট্রা পয়েন্ট দেখে নাও, সংবিধানের অনুচ্ছেদ 3 অধীন সংসদকে নতুন রাজ্য তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে যাতে নতুন রাজ্য গঠন করা যায়। সংসদকে বিদ্যমান রাজ্যগুলির এলাকা, সীমানা এবং নাম পরিবর্তন করার ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে। এলাকা, সীমানা এবং নাম। ঠিক আছে, এরপর দেখো, সংসদকে যে কোনো রাজ্য থেকে অঞ্চল আলাদা করে 2 বা ততোধিক রাজ্য বা রাজ্যের অংশগুলিকে একত্রিত করে একটি নতুন রাজ্য গঠনের অনুমতি দেওয়া হয়েছে। এবং সংসদকে বলা হয়েছে যদি প্রয়োজন হয় তাহলে রাজ্যগুলি কোনো একটা জেলাকে আলাদা করে নতুন রাজ্য গঠন করা যেতে পারে, কিংবা আলাদা করা জেলাগুলোকে আবার একসঙ্গে যুক্ত করে সেই রাজ্যের সঙ্গে যুক্ত করা যেতে পারে। এটা পুরোটাই কে করবে? সংসদ করবে। এই ছিল তোমাদের ভারতের ভূখণ্ড থেকে, ভারত ও তার ভূখণ্ড থেকে কিছু এমসিকিউ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমি বললাম যে প্রশ্ন সংখ্যা 20টা হতে পারে, কিন্তু আরও 40+ ইনফরমেশন তোমরা কিন্তু পেলে। তা আমরা বলতেই পারি যে 60+ ইনফরমেশন কিন্তু আমরা এই 20টা প্রশ্ন থেকে পেলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন সম্পর্কে যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে 2026 সালে তাদেরকে অবশ্যই ভিডিওটি সেন্ড করবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।